দীর্ঘ ৮ বছর নিঃসন্তান থাকার পর আমার ডিভোর্স হয়ে যায়। এখন আমি হোটেল বারে ডান্স করি। হতাশা, ডিপ্রেশন, খারাপ সঙ্গ সব মিলিয়ে আমি একজন জেনাকারী নারী এবং বার ডান্সার। ফুল স্পিডে সাউন্ডে গান চলছে। দৌড়ছে দেখো মেরা ইশারা, সারারা সারারা সারারা। আর আমি গানের তালে তালে কোমর শরীর দলিয়ে ডান্স করছি স্টেজে। নিচে মদ খেয়ে কেউ মাতাল হচ্ছে, আর কোনো কোনো মাতাল আমাকে ছুতে চাচ্ছে বাজেভাবে। কেউ কেউ আবার আমার দিকে 10 টাকার 20 টাকার নোট দিচ্ছে। আমি টাকা নেওয়ার জন্য স্টেজ থেকে নেমে ডান্স করছি। আমাকে বকশিস দিবে এমন কেউ বকশিস নিয়ে বসে আছে। আমি তার সামনে গিয়ে ডান্স করছি। কেউ কেউ তো আমাকে চুমুও দিচ্ছে। আমি সহ আরও 5 জন মেয়েও ডান্স করছে। রাত 9টা কিংবা 10টা থেকে শুরু হয়, শেষ হয় রাত 2টায় কিংবা অনেক সময় 3টায়। বৃহস্পতিবার দিন বার বেশি জমে। সাধারণতভাবে যাদের অবৈধ টাকা বেশি তারা আসে। অনেক বন্ধুদের সাথে দেখতেও আসে। মধ্যবিত্ত তেমন কেউ আসে না। আমি যে বারে ডান্স করি সে বারে সব হাই সোসাইটির অবৈধ টাকা পয়সাওয়ালা লোকেরাই আসে বেশি। আজ অনেকদিন যাবৎ বারে ডান্স করতে করতে এখন যেন লজ্জাশরম উঠে গেছে। ছোট পোশাকে শরীর দেখিয়ে ডান্স করলে কাস্টমাররা সব খুশি হয়। মোটামুটি ভালোই বকশিসও পায়, আর বার থেকে তো টাকাই দেয়। আবার অনেক কাস্টমার রাতে আমার সঙ্গ চেয়ে থাকে। আমি আবার টাকাওয়ালা না হলে সঙ্গ দিই না। বাসায় ফিরি সকাল 8টায়। হোটেল থেকে গোসল করে ফ্রেশ হয়ে বোরকা পরে বেরিয়ে যাই। বাসায় যাওয়ার সময় কাঁচা বাজার করে নিয়ে যাই। বাসায় গিয়ে নাস্তা খেয়ে ঘুম দিই। আর ঘুম থেকে উঠে একদম 5টা বাজে। কেউ আমাকে বিরক্ত করে না। আমার 2 বোন আমার জন্য সব করে রাখে। বাসায় জানে মেডিকেলে আয়ার জব করি। ঘুম থেকে উঠে ভাত খেয়ে মা বোনদের সাথে কথা বলি কতক্ষণ। তারপর রাত হয়ে যায়। রাতে ভারী খাবার খায় না। একটু চা নাস্তা খেয়ে বোরখা পরে আবার চলে আসি। আমি চাই না আমার এই খারাপ রূপ কেউ দেখুক। আজ বাড়িয়ে মানুষ একদম কম। আজ মঙ্গলবার, এজন্য মাত্র 2 জন মেয়ে রাখছে। আজকে মানুষ মাত্র 12 জনের মতো, তাও 10টার পরে এসেছে এরা। আবার তারা 12টার সময় চলে যায়। আমি আর একটি মেয়ে হোটেলের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। যেদিন কাস্টমার বেশি হয় সেদিন অনেকগুলো মেয়ে আসে। না হলে আমি আর রানী ওদের পার্মানেন্ট। আমাদের মাসিক বেতন দেওয়া হয়। এছাড়া বকশিস পেলে সেটা আমাদের। সকালে বাসায় এসেছি। 10টার দিকে এক মহিলা এসেছে আমার বিবাহের সম্বন্ধে। তার কাছে একটি ভালো পাত্র আছে। আমি মাকে সোজাসাপটা বলে দেই, তোমাদের ইচ্ছে মতো একটা দিয়েছ, কিছু বলি নাই। আমি বিবাহ করব না, দয়া করে আমাকে আর বিবাহ দেওয়ার চেষ্টা করো না। আমি অনেক কষ্ট পেয়েছি সেই সংসারে। ভাত আর চোখের পানিতে ভাত খেয়েছি। আমরা ভাড়া ঘরে থাকি এবং খুব গরিবের সন্তান। আমরা 3 বোন, কোনো ভাই নেই। আমি সবার বড়। ডিভোর্সের পর এক কাপড়ে আমাকে বের করে দেয়। দীর্ঘ 8টা বছর অনেক অনেক চেষ্টা করেছি সংসারটা টিকানোর। এই 8 বছরের চেষ্টার কোনো কমতি রাখি নাই একটা সন্তানের জন্য। কিন্তু আমার রব আমায় একটি সন্তান ভিক্ষা দেয়নি। অবশেষে আমার শাশুড়ি আমার স্বামীকে আর একটা বিয়ে করিয়ে দেয় এবং আমাকে ডিভোর্স দিয়ে দেয়। বাবার ঘরে আসার পর বাবা ভীষণ অসুস্থ। ঘরে অভাব অনটন, এর মধ্যে আমার বিচ্ছেদের কষ্ট, আমার মরে যাওয়ার অবস্থা। আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক মিস করতাম। রাতে ঘুম আসতো না ওনাকে জড়িয়ে ধরা ছাড়া। আর উনি এখন নতুন বউ নিয়ে বিজি। এর মধ্যে বাবার ঘরে অক্তের ভাত অক্তে পাচ্ছি না। পরে আমাদের এলাকার এক আপার বিয়ে হয়ে যাওয়াতে ওনার হসপিটালের আয়ের চাকরিটা আমাকে দেয়। সেখানে 6 মাস চাকরি করার পর এইবারে ডান্সের জবটা পাই। একটা মেয়ে একদিন বাচ্চা নষ্ট করার জন্য আসে এবং উনি একা ছিলেন। বাচ্চা নষ্ট করার পর উনি অনেক অসুস্থ হয়ে যায় এবং প্রায় 5 দিন মেডিকেলে ভর্তি ছিল। এই 5 দিন আমি ওনাকে নিজের বোনের মতো সেবা করি। তার বিনিময়ে উনি আমাকে টাকা দেন। এরপর মেডিকেল থেকে যাওয়ার পর উনি নাম্বারটা আমায় দিয়ে যায়। আর সেখান থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব। উনি আমাকে কল করতেন এবং আমাকে জামা কাপড়ও উপহার দিতেন। এর মধ্যে আমার বাবা হার্ট অ্যাটাক করে মেডিকেলে ভর্তি হয়, আর অনেক টাকার প্রয়োজন ছিল। আপুটা আমাকে 20,000 টাকায় দেয় এবং আমার সব কিছু ওনাকে খুলে বলি। ওনার সাথে আমার বড় বোনের মতো সম্পর্ক হয়ে যায়। পরে ওনার সাথে এই বার জগতে আসা। প্রথম প্রথম নাচতে পারতাম না। উনি আমাকে ওনার বাসায় নিয়ে গিয়ে টিভি ছেড়েদের ডান্স শেখাতো। এর মধ্যে হাসপাতালের চাকরিটা চলে যায়। আমি বাসায় কাউকে সেটা বলিনি, আর জানিও না বারে ডান্স করছি। বার ম্যানেজার আমাকে ডাক দিল। আমি গেলাম। উনি আমায় বলল, আজ একজনকে সঙ্গ দিতে হবে। আমি হেসে বললাম, মালদার আছে তো? আমি আবার মালদার টাকাওয়ালা না হলে ভালো লাগে না। আরে উনি ভীষণ পয়সাওয়ালা, প্রবাসী বাঙালি। তোমাকে ভালো লেগেছে তাই আমাদের বলল আজ তোমার সঙ্গ পেতে চাই। ওকে, তুমি 4 তলার ডান পাশের 98 নম্বর রুমে যাও। আমি কথা না বাড়িয়ে একটা বিয়ার খেতে খেতে 4 তলার রুমে পা বাড়ালাম। রুমে গিয়ে দেখলাম
আধা বয়স্ক একজন লোক বসে বসে মোবাইল টিপছে আর সিগারেট খাচ্ছে। বয়স মোটামুটি 47-এর আশেপাশে হতে পারে। আমি শব্দ করে দরজা বন্ধ করেছি। আমাকে দেখে উনি নড়েচড়ে বসেছেন। আমি ওনার পাশে বসে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। দেখো, আমি তোমার সাথে গল্প করতে চাই। আমি ঘুমাবো, তুমি মাথায় হাত বুলিয়ে দিবে আমাকে, আমার পিঠ চুলকে দিবে। ভ্রুকুচকে আমি বললাম, এটা কেমন কথা? আমি জানি না, তবে শান্তি চাই। আমি খুব কথা বলবো, তুমি চুপচাপ শুনবে। আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবে। জি শুনবো, আপনার সব কথা। তবে সাধারণত মানুষ তো শরীর চায়। আপনি যা বলছেন তা তো সম্পূর্ণ নাটক টাইপ। উত্তর না দিয়ে উনি শার্টটা খুললেন। ভেতরে সাদা পাতলা গেঞ্জি পরনে, ওনার সাথে একটা কয়েক জায়গার ছেঁড়া ট্রাউজার। তারপর বাথরুমে গেলেন তিনি। এ ফাঁকে আমি ওনার মানিব্যাগের কাছে গেলাম। গিয়ে দেখলাম পুরো মানিব্যাগ ভরা 1000 টাকার নোট। আমি সেখান থেকে কয়েকটি নোট চুরি করে রেখে দিলাম। উনি আসার আগে জায়গা বরাবর মানিব্যাগ রেখে আসলাম। বাথরুম থেকে বেরিয়ে উনি এসির পাওয়ার আরও বাড়িয়ে দিলেন। তারপর বিছানায় শুয়ে পড়লেন। আমাকে বললেন, আজ সারা রাত যেন ওনার পেট চুলকে দিই আর মাথা চুলকে দিই। কি আর করার, আমি তাই করতে লাগলাম। 30 মিনিট পর উনি ভীষণ জোরে নাক ডাকা শুরু করলেন। আমারও ভীষণ ঘুম পেল। আমিও ওনার পাশে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল একদম সকাল 7টায়, কিন্তু পাশে তখন উনি ঘুমাচ্ছেন। আমি উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে ওনাকে ডাক দিলাম। বললাম, উঠেন, আমাকে বাসায় যেতে হবে। উনি আড়মোড়া ভেঙে উঠলেন। উঠে বললেন, আরেকটু থাকো তুমি, আমি তোমার সাথে চা খেতে চাই। আমি ম্যানেজারকে ফোন দিয়ে চা দিতে বললাম। চা দিয়ে গেল। চা খেতে খেতে উনি আমায় বললেন, ওনার দুটা ছেলে, দুটা ছেলেই আমেরিকা থাকে ওদের মায়ের সাথে। ওদের মা একজন ফিলিপাইনি, একজন বিদেশিনী বিয়ে করে উনি মানসিকভাবে শান্তিতে নেই। এ কারণে দেশে আসলে বিভিন্ন নারীদের কাছে ওনার যাতায়াত, যাতে একটু মানসিক শান্তি তিনি পান। তিনি আমায় প্রস্তাব দিলেন আমি যেন মাঝে মাঝে তার ফ্ল্যাটে যাই এবং আজ রাতটাও যেন তার ফ্ল্যাটেই কাটাই। চা খাওয়া শেষ আমার। আমি আমার পারিশ্রমিক চাইলাম। উনি বলল, বারের ম্যানেজারকে দিয়েছি 5000 টাকা। উনি আমাকে 1000 টাকা দিয়ে বললেন, এটা তোমার বকশিস। আমি আরও 1000 টাকা ওনার কাছেই চাইলাম। উনি আমাকে দিলেন। তারপর ওনাকে বললাম, আজ রাতে আপনার ফ্ল্যাটে যাব, তবে এটা ম্যানেজারকে বলবেন না, আমার সমস্যা হবে। উনি বললেন, ঠিক। এরপর আমি ওনার থেকে বিদায় নিয়ে সে রুমটা থেকে বের হয়ে আমাদের হোটেল রুমে গিয়ে বাসার জামা আর বোরকা পরে নিলাম। এরপর ম্যানেজার থেকে আমার 2000 টাকা নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর বাবার অসুস্থতা আরও বেড়ে যায়। বাবাকে নিয়ে তাড়াতাড়ি মেডিকেলে যায় এবং মেডিকেলে ভর্তি হই তিনি। আমার জমানো টাকা ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। বার ম্যানেজারকে বলি, বাবা অসুস্থ, আমি মেডিকেল যেতে পারবো না। উনি এসে আমার বাবাকে দেখে গেলেন এবং আমাকে 3000 টাকা দিয়ে গেলেন। রাত 11টার দিকে আমার ফোনে কল আসে। অচেনা একটা নাম্বার, আমি চিনিও না। আমি হ্যালো হ্যালো করি, কিন্তু কথা বলে না। এভাবে কয়েকবার আসার পরে হ্যালো হ্যালো করার পরে ও যখন কথা বলে না, আমি বিরক্ত হয়ে গালি দিই। এর কিছু সময় পরে আমাকে কাল রাতের উনি কল দেয়। কল দিয়ে বলে, কেন যায়নি ওনার বাড়ি। আমি বললাম, আমি মেডিকেলে, আমার বাবা অসুস্থ, উনি আসতে চাইলেন, কিন্তু আমি ঠিকানা কিংবা কিছু বলি নাই। কারণ আমি আমার পরিবারকে ওনার সামনে আনতে চাই না। শুধু ওনার সামনে না, আমার রাতের আধারে পাপটা কারো কাছে প্রকাশ বা দেখাতে চায় না। পরের দিন আমার বাবা মারা যায়। আমার বাবা মারা যাওয়ার পর আমি এবং আমার পুরো পরিবার ভীষণ ভেঙে পড়ি। এই পথে আর পা বাড়াতে ইচ্ছে হয় না। বাবা মারা যাওয়ার 40 দিন পর্যন্ত আমি আর এই পথে পা দিই নেই। 40 দিন পার হওয়ার পর বার ম্যানেজার আমাকে অনেক অনেক অনুরোধ করে নিয়ে যায়, কারণ একটা লোক এসেছে, তাকে সময় দিতে হবে। ওনার ওখানে আজকে মেয়ে কম। আমি রাজি হয়েও হই না এমন অবস্থা। পরে আমি রাতের দিকে যাই। বাড়ি যাওয়ার পর আমার ফোনে অনেক অনেক ফোন আসতে থাকে ওই লোকটার। প্রায় প্রতিদিন আসতো অনেক কল। আমি রিসিভ করতাম না সব সময়। আমি বিরক্ত হয়ে ওনার ফোন রিসিভ করার পর উনি আমাকে বলে, তুমি কোথায়? গানের আওয়াজ, তুমি কি বাড়ি গিয়েছ? আমি কিছু না বলে ফোন বন্ধ করে দিই। আমি নতুন লোকটার সাথে রুমে ওনাকে সময় দিতে বিজি। রাত 1টার দিকে রুমে নক হয়। গায়ের জামা কাপড় এলোমেলো আমার। ওই লোকটা উঠে দরজা খুলে। বার ম্যানেজার উনি ঢুকে আমায় বলল, তুমি একটু বাইরে আসো। আর লোকটাকে ম্যানেজার বলল, স্যার, বিরক্ত করার জন্য দুঃখিত, আপনি একটু রেস্ট নিন, আমি আপনার রুমে অন্য একটা মেয়ে পাঠাচ্ছি। আমি রুম থেকে বের হতেই ম্যানেজার আমাকে বলল, একটা লোক তোমাকে চাইছে, উনি আগে একবার এসেছিল,
আমাকে ডবল টাকা দেয় তোমাকে এনে দেওয়ার জন্য। তুমি হালকা একটু সেজে নাও, তারপর 3 তলার ডান পাশের রুমটাতে যাও। ওখানে উনি অপেক্ষা করছেন। আমি তখন হালকা ফ্রেশ হয়ে হালকা সেজে 3 তলার ওই রুমটাতে গেলাম। রুমের দরজা খোলাই ছিল। গিয়ে রুমে ঢুকতে উনি আমার হাত ধরে বাথরুমে নিয়ে গেলেন। গোসলের পানির ঝর্ণা ছেড়ে দিয়ে আমার গায়ে সাবান মাখতে লাগলেন। তারপর রাগী কণ্ঠে বলতে লাগলেন, তোমার বাপ মরছে এখনও 40 দিনও ভালো করে পার হয়নি, আর তুমি এখন এসব পাপ করছো? তোমার লজ্জা নেই কেন? আজব, আপনি এমন করছেন কেন? আমার ভালো মন্দ আমি বুঝি, আপনি চালাবেন আমার সংসার। উনি আমার গায়ের ওপর তেড়ে এসে বলল, কত টাকা লাগে তোমাদের মাসে? আমি দিব। শুধু দেশে থাকা অবস্থায় তুমি আমাকে সময় দিবে। আমি হাসলাম কিছু, আর বললাম না। আজ সারা রাত তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে, এটা তোমার শাস্তি। পাগল নি আপনি? একদিনেই এমন ভাব দেখাচ্ছেন কেন? রাতের আধার কেটে গেলে আপনিও শেষ। আমার আবার এসব মায়া মোহ এখন আর কাজ করে না। ডিভোর্সে মেয়ে হওয়ার পর থেকে এসব সব পানির মতো ধুয়ে মুছে চলে গেছে। এখন মনে হয় কত যাবে কত আসবে পুরুষ। অহেতুক একজনের জন্য চোখের পানি ফেলে লাভটা কি বলেন? বেশি কথা বলো। সাইড হর্ন ভালো লাগছে না এই রাত বিরাতে পানির নিচে দাঁড়াতে। অজু করে ফরজ গোসল করে তারপর রুমে আসো। যান তো যান। আমি এরপর গোসল করে আমার জামা কাপড়গুলো ধুয়ে ভালো করে পানি সরিয়ে বাথরুম থেকে বের হলাম। এরপর ফ্যানের নিচে শুকাতে দিলাম, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই, তুমি আমার সামনে এসব ছোট জামা কাপড় পরবে না। গায়ে টাওয়াল না তো, যত সব ঢং। এই বলে গায়ে টাওয়াল জড়ালাম। তারপর বিছানায় উঠে কম্বল গায়ে দিয়ে বললাম, ঘুমালাম। আপনার সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, আর এসিটা কমিয়ে দিন একটু। কাছে আসতে চাইলে আসবেন, বেশি কথা না বলে কাজ শেষ করে ঘুমিয়ে যাবেন। এই বলে কম্বলের নিচে আমার মাথাটাও ঢুকালাম। এই, আমাকে তোমার এমন মনে হয়? মুখ থেকে কম্বল সরিয়ে বললাম, মনে হয়। এত রাতে টাকা খরচ করে কি হোটেলে এমনি এসেছেন? বুড়া বেটা, ঘরে বউ রেখে ভীমরতি ধরছে আপনার। জীবনে ওইসব বিয়ে শাদী আমি করুম না। এ বলে ক্লান্ত শরীরটা আমার গভীর ঘুমে মগ্ন হলো। আমার ঘুম ভাঙল সকাল 8টা বাজে। আমি চোখ মেলে দেখলাম উনি সোফার উপরে বসে বসে চা খাচ্ছে। আমি উঠে বসলাম। তারপর বললাম, শুভ সকাল। আপনি রাতে ঘুমান নাই? না। হাই রে, এখন কি হবে বলেন তো? রাতে তো কিছু হইল না। আপনার টাকাগুলো পানিতে। এখন কাছে আসেন। তুমি মেয়ে বেশি কথা বলো। তুমি আজকে আমার ফ্ল্যাটে যাবা। এসব হোটেলে আর আসবো না। তুমিও আর আসবা না এখানে। আমার কথা বলে লাভ নাই। যেখানে টাকা সেখানেই আমি। আমার বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তৈরি হই নাও, বের হব, আমারও কাজ আছে। আমার বকশিসটা দেন। উনি ওনার ম্যানব্যাগ থেকে 1000 টাকার একটি নোট বের করে দিলেন। এরপর উনি বাথরুমে গেলেন। আমি ওনার মানিব্যাগ থেকে 5000 টাকা চুরি করলাম। আমার কাছে খুশি লাগছে অনেকগুলো টাকা চুরি করতে পেরে। উনি বাথরুম থেকে বের হওয়ার আগেই আমি রুম থেকে বের হয়ে যাই। এরপর ম্যানেজারি থেকে 2000 টাকা বুঝে নিয়ে বাসায় চলে আসি। একটা বাচ্চা, বয়স 3.5 বছর, নিউমোনিয়া হয়েছে। ডাক্তার বলেছে মেডিকেলে ভর্তি করাতে, কিন্তু মেয়েটার পিতা নেই। মেয়েটার অবস্থা ভীষণ খারাপ। তাদের পিতা তাদের ছেড়ে, তার মাকে ছেড়ে অন্য মানুষের সাথে সংসার পেতেছে। তার মা মানুষের বাসায় কাজ করে। কেউ সাহায্য করলে জানাবেন। যতটুকু পারেন বাচ্চাটার জন্য সাহায্য করবেন। খুব অল্প অল্প করে দিলেও বাচ্চাটার অনেক সাহায্য হবে। মানুষ মানুষের জন্য। রাত 8টার দিকে উনি কল দিয়ে ওনার বাসার ঠিকানা আমাকে SMS পাঠিয়ে দেন। আমিও বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে চলে যাই ওনার বাসায়। উনি নিচে দাঁড়িয়েছিল। আমি সিএনজি থেকে নামার পর উনি ভাড়া মিটিয়ে ওনার ফ্ল্যাটে নিয়ে গেলেন। ফ্ল্যাটে যাওয়ার পর উনি আমাকে কোক খেতে দিলেন। এরপর আমায় বললেন, তুমি বোরকা খুলে বসো। কতক্ষণ আর এভাবে বসে থাকবে? আমার পুরো ফ্ল্যাটটা দেখো। আমি ছটফটে টাইপের মেয়ে। কোথায় কি আসে না আসে ঘুরে ঘুরেই দেখলাম। ভয় লাগে যদি মেরে টেরে ফেলেও কারণে। আজকাল এমন কত ঘটনা ঘটছে, তার কোনো হিসাব তো নেই। এই তোমার পুরো ঘর দেখা হয়েছে। রান্নাঘরটা দেখে আসো। আর ওখানে অনেকগুলো ছোট মাছ আছে, ওগুলো কুটে বেছে রাখো। আমি অবাক হয়ে রান্নাঘরে গেলাম। দেখলাম প্রায় 5 কেজি মলা মাছ। আমি এতগুলো কুটব কখন? আমি মাছ কাটতে পারবো না। কেন? আমি কি মাছ কাটতে আসছি নাকি? কেন? আজ রাতে আমি তোমাকে যেমনি ইচ্ছে ব্যবহার করব। সকালে বিনিময়ে টাকা পাবে। তাহলে কেন এটা করছো না? আমাকে 3000 দিতে হবে। আচ্ছা দিব। এখন মাছগুলো কুটে রান্না করে নাও। মাছ করতে বাসে প্রায় রাত 3:30। এরপর রান্না করে ওনাকে ভাত দিলাম। আমি গোসল করে ঘুমিয়ে পড়লাম। সকালে উনি আমাকে ডাক দিয়ে বললেন, ওঠো, আমার জন্য চা আর রুটি বানিয়ে নিয়ে আসো। দুপুরের জন্য ভাত রান্না করে যাবে।
আমি উঠে ওনার জন্য নাস্তা বানালাম, ওনাকেও খেতে দিলাম, নিজেও খেয়ে নিলাম। উনি আমায় বললেন, তুমি 24 ঘন্টা আমার সাথে থাকো, আমি যতদিন দেশে আছি আমার ভীষণ ভালো লাগবে। কথার মধ্যে ওনার ওয়াইফ কল দিলেন। ওনারা কি যেন ইংরেজি ভাষায় কথা বলল। আমি আবার মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ম্যানিব্যাগ থেকে টাকা বের করে দিলেন। তাড়াতাড়ি এসো আজকে। আমি হু বলে চলে আসলাম। বাসায় আসার পর এক পরিচিত থেকে শুনলাম আমার অতীতের একটা মেয়ে সন্তান হয়েছে। হঠাৎ থেকে কেন জানি চোখ থেকে পানি বের হয়ে গেল, আর কলিজাটা পড়ে উঠল। আমিও চেয়েছি একটা সন্তান, কিন্তু রব আমাকে দেয়নি। মন ভালো ছিল না আজ সারাদিন। মনকে যতই বোঝাতে চেয়েছি, মন আমার বুঝতেই চাইছিল না। আমার মা হয়তো বুঝতে পেরেছে, তাই আমাকে আসরের পরপরই হাসপাতালে চলে যেতে বলল। কাজে থাকলে মন ভালো থাকবে এই কারণে। ওনাকে ফোন করে এসেছি। উনি আগে দরজা খোলা রেখেছে। আমি ঘরে ঢুকে সোফায় বসে রইলাম। উনি ওনার রুম থেকে এসে বলল, এসেছো তুমি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আমি এখনও দুপুরের ভাত খাইনি, আমাকে ভাত দাও। আমি রান্নাঘরে গিয়ে তরকারি গরম করে ভাত দিলাম। উনি খেতে খেতে আমায় বলল, তোমার কি আজ মন খারাপ? এরকম চুপ হয়ে রয়েছো কেন? না, এমনি কিছু হয়নি। আমার সাথে ঘুরতে যাবে? আমি হ্যাঁ বললাম। তাহলে শাড়ি পরে নাও। আমার রুমে আমার মায়ের অনেক শাড়ি আছে, যেটা ইচ্ছে পরে নাও। শাড়ি আছে ঠিকই, কিন্তু ব্লাউজ নেই। পরে ওনার একটা টি শার্টকে ব্লাউজ হিসেবে পরলাম, আর পায়জামার উপরে শাড়ি পরলাম। যেহেতু শাড়ি ছাড়া কিছুই নেই, তাই কোনো রকম চালিয়ে দেওয়া। উনি আর আমি বের হলাম। উনি ড্রাইভিং করছেন, আমি পাশে বসে রয়েছি। ওনার ফোনে কল এসেছে, তা উনি উত্তেজিত হয়ে ইংরেজিতে কথা বলছেন। লাইন কেটে দেওয়ার পর উনি আমায় বললেন, শালার, এক বিদেশি বিয়ে করলাম, আগে বুঝে না, ভাষা বুঝে না, সম্মান বুঝে না, স্বামী বুঝে না। নদীর পাড়ে দুজনে হাঁটছি। আমার আবার এসব নদীর পাড়টার ভালো লাগে না। এসব আবেগ ফাবেগ এখন আর নাই। উনি যদি আমাকে শপিং মলে নিয়ে যেত, এর চেয়ে বেশি খুশি হতাম আমি। দূর, কচুর নদীর পাড়। বিরক্ত হয়ে বললাম, আমার আর হাঁটতে ইচ্ছে হচ্ছে না, আর একটু থাকি। আচ্ছা। উনি আমি দুজনেই চুপ। আমার মাথায় খালি চক্কর দিতেছে কেমনি কয়টা টাকা নেওয়া যায়, কেমনি শপিং করা যায়। আমি ঘাসের উপরে বসে পড়েছি। বাদামলা কেটে গিয়ে বাদাম বোট নিলাম, এরপর খেতে শুরু করেছি। আর উনি উদাস হয়ে নদীর পাড়ির দিকে চেয়ে আছে। আমি এসব পাত্তা দিলাম না। কার মনে কি আছে, আমার আবার এসব জেনে কোনো কাজ নেই। মাগরিবের আজান হচ্ছে চারদিকে। ওনাকে বললাম বাসায় যাবেন না? উনি বললেন, চলো উঠি। তারপর বাসায় চলে এসেছি। বাসায় আসার পর আমি শাড়িটা খুলে সালোয়ার আর টি শার্ট পরে বসে রয়েছি। ঘুমও ধরেছে। চিন্তা করছি একটা ঘুম দেব। ওনার কল এসেছে। দেখলাম উনি ভিডিও কলে কান্না করছে। একটা বাচ্চা ইংলিশ কি বলছে তেমন একটা বুঝছি না। উনি পাপ্পা পাপ্পা বলে কান্না করছেন। প্রায় 1 ঘন্টার মতো কথা বললেন। বেচারা কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। আমি আমার মতো ঘুমিয়ে গেলাম, কারণ একা একা আর কী করব। উনি রাত 12টার দিকে আমাকে ডেকে তুলেন ভাত খাওয়ার জন্য। উনি তরকারি গরম করে ভাতসহ নিয়ে আসলেন আমার জন্য। আমি আর উনি একসাথে ভাত খেলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, এত কান্নাকাটি না করে পরিবারের সাথেই থাকলে পারেন? উনি উত্তর না দিয়ে বলল, হুঁ থাকবো। উনি খাওয়া শেষ করে আমায় বললেন, তুমি ভাত খেয়ে এগুলো গুছিয়ে বাথরুমে যাও। আমি জামাকাপড় ভিজে রেখেছি, সেগুলো ধুয়ে দাও। আমি এত রাতে বাথরুমে জামাকাপড় ধুবো? সকালে তো তোমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, এই কারণে। আচ্ছা ঠিক আছে। আমি ভাত খেয়ে প্লেট গুছিয়ে বাথরুমে গেলাম। বড় বড় 2 বালতি কাপড় ভিজিয়েছে। 2টা বেডশিট, ওনার জামা কাপড়। আমি ওনাকে বললাম, এতগুলো? তা ঘরে কি আর জামা কাপড় নাই? উনি কিছু না বলে বলল, ধুয়ে দাও। আর এগুলো ধোয়া হলে বেলকনিতে 3টাতে মেলে দাও। তারপর পুরো ঘর মুছিয়ে ঘুমাতে দাও। আপনি কি আমাকে কাজের মেয়ে মনে করছেন? করতাম, বাড়ির ডান্স এখন করব। বাথরুমে আপনার জামা কাপড় ধোয়া ডান্স, হাই রে। আমি সবগুলো ধুয়ে তারপর বেলকনিতে শুকাতে দিলাম। আমি আর ঘর মুছি নাই, ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে নাস্তা রেডি করে ওনার ফ্রিজ থেকে মাছের প্যাকেট আর মাংসের প্যাকেট ওনাকে না বলে চুরি করে নিয়ে আসি। বাসায় এসে মাকে বলি, মা, অনেকদিন গরুর মাংসের বিরিয়ানি খাইনি, তুমি এই মাংসগুলো দিয়ে বিরিয়ানি করো। মা মাংসগুলো দিয়ে বিরিয়ানি রান্না করলো, আর মাছগুলো কষিয়ে রেখেছে পরে রাতবে এর জন্য। বদিন নিয়ে গল্প গুজবে মেতেছি আমি। মা বলল, কিরে, ঘুমাবি না? সবসময় ঘুমায়, আজকে ঘুমাতে একটু ইচ্ছে হচ্ছে না। সারাদিন মায়ের সাথে কথা বলে গল্প গুজবেই কাটলো। রাত 8টার দিকে ওনার বাসায় গেলাম। গিয়ে রান্না বসালাম তার রাতের জন্য। তারপর ওনার বিছানা ঠিক করে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। ঘরদর সব গুছিয়ে রাখলাম। বার ম্যানেজার আমায় কল দিয়ে বলল, আজ বারে অনেক বেশি কাস্টমার, আমি গেলে ভীষণ ভালো হতো। ওনাকে বললাম আমি একটু গ্রামে এসেছি।
উনি আর কথা না বাড়িয়ে কেটে দিলেন। আমার ফোনের কথা উনি শুনে আমায় বলল, তুমি আর বাড়ি যেও না, তোমার পরিবারের মাসিক খরচ আমি তোমাকে দিব। আমি চুপচাপ রইলাম কিছু না বলে। রাতে খেয়ে শুয়ে পড়লাম আমি। আজ উনি বললেন ওনার সাথে ঘুমানোর জন্য। আমি ওনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। উনি বসে বসে ল্যাপটপে কী যেন কাজ করছিলেন। রাত প্রায় 1টা। ঘুমের মধ্যে ফিল করেছি কেউ আমাকে জড়িয়ে ধরল। চোখ মেলে দেখি উনি। উনি আমায় জড়িয়ে ধরলেন। যদি তোমার সম্মতি থাকে তবে তোমাকে কাছে চাই। বুঝলাম এতদিন ভং ধরে না থেকে কাছে টানতেন। এতগুলো টাকা চেহারা দেখে না দিলেও পারতেন। উনি আমার খুব কাছে এলেন। ওনাকে বললেন পদ্ধতি নেন, পদ্ধতি ছাড়া এসব আবার ভালো লাগে না। আমায় বলল, তুমি নিও পদ্ধতি, আমার পদ্ধতি ভালো লাগে না। সকালে ইমার্জেন্সি পিল খেয়ে নিও। সেরাতে আমাদের কাছাকাছি আসা হলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চুল শুকাতে শুকাতে নাস্তা বানিয়ে নিলাম। আমি খেয়ে ওনাকে খেতে দিলাম। তারপর বাসায় চলে এলাম। আর পিল টিল খেলাম না, কারণ আমার সন্তান হবে না। বিয়ের এত বছরেও সন্তান হয়নি, একদিনে কি আর সন্তান হবে? তবে আগে যে লোকগুলো কাছে এসেছিল ওরা পদ্ধতি নিয়েছিল, আমি পদ্ধতি নিই নাই। বাসায় এসে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। সরকারি মেডিকেল, লম্বা লাইন দিয়ে 10 টাকার টিকিট কেটে ফ্রিতে ডাক্তার দেখাতে হয়। মাকে নিয়ে ডাক্তারখানা থেকে আস্তে আস্তে বিকেল 3টা হয়ে যায়। দুপুরের খানা খেয়ে কত সময় রেস্ট করি। সন্ধ্যা হলে আবার ওনার ওখানেই চলে যায়। এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন আমায় বলল উনি দেশের বাইরে চলে যাবেন। আমি জিজ্ঞেস করলাম কবে আসবেন। উনি বললেন বছরখানেক পর। আমার মনটা খারাপ হয়ে গেল। কয়টা মাস একটু শান্তিতেই ছিলাম। উনি চলে যাওয়ার পর হয়তো আবার বাড়ির জীবনীতে ফিরে যেতে হবে। উনি আমায় বললেন, আমি তোমার জন্য মাসে মাসে টাকা পাঠাবো, তুমি আর বাড়ি যেও না। আমি বললাম আচ্ছা। এরপর উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর থেকে আমি ভীষণ অসুস্থ। এতটা অসুস্থ হয়ে পড়ি যে বিছানা থেকে উঠতে পারতাম না। ফার্মেসি থেকে ওষুধ এনে খাই, তাও ঠিক হয় না। কিছু খেলেই বমি হতো, জ্বর উঠে এসেছে। এবার ফিস দিয়ে বড় এমবিবিএস ডাক্তার দেখালাম। উনি জিজ্ঞেস করলেন বিবাহিত কিনা, পিরিয়ড ঠিকমতো হয় কিনা। আমার পিরিয়ড অনিয়মিত ছিল। আর বললাম স্বামী নেই, প্রবাসী আছে। মিথ্যা বলেছি ইচ্ছে করে, কারণ ডিভোর্সের কথা বলতে ইচ্ছে হয় না। উনি আমাকে ব্লাড অ্যান্ড ইউরিন টেস্ট করলেন। আমি টেস্টগুলো করলাম। টেস্টগুলো করার পর জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি। আমি একদম অবাক হলাম, কারণ আমি বন্ধ্যা মানুষ। এত বছর সন্তান হলো না, এখন কিভাবে হলো? আর ঘরে জানলে আমি কি উত্তর দেব? আমি চুপচাপ ঘরে চলে গেলাম, কাউকে কিছু না বলে। আর রিপোর্টগুলো ফেলে দিলাম। বাসায় গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করছি এই বাচ্চা কি করব। নষ্ট আমি করতে পারবো না, কারণ এত বছর একটা সন্তানের জন্য কত হাহাকার আমার জীবনে। ঘরে বা কি জবাব দেব? ওনাকে ফোন দিলাম, কিন্তু প্রবাস থেকে ফোন আর ব্যাগ আসে না। সারা দিন রাত চিন্তা করে এই সিদ্ধান্ত নিলাম, যা হওয়ার হবে। এই বাচ্চা আমি নষ্ট করব না। একটা বাচ্চার জন্য আমার কত আকুলতা ছিল আমি জানি। আমার দিনগুলো সারাক্ষণ কাটে একটি ফোনের অপেক্ষায়। হয়তো ফোন আসবে বিদেশ থেকে। প্রায় 1 মাস পার হয়ে যায়, ফোন আর আসে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার গর্ভধারণের 3 মাস পার হলে আমি আমার এক আবার বাসায় চলে যাব। ডেলিভারি পর্যন্ত ওখানেই থাকব। অবশ্য যার বাসায় থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছি ওনাকেও বলা হয়নি। যত যাই হোক, বাচ্চা আমি নষ্ট করব না। বাচ্চাটা অবৈধ হোক আর যেমনই হোক, আমার বাচ্চা। প্রায় 1.5 মাস পর বিদেশ থেকে কল আসে। আমি তখন দুপুর টাইমে গোসল করতে যাচ্ছি। কল রিসিভ করে আমি ঘর ছেড়ে রাস্তায় চলে এসেছি, কারণ ঘরে মা বোনরা আছে, সব শুনতে পাবে। এ কারণে আমি চাই না আমার পাপের কথা তারা জানো। কেমন আছো? ভালো আছি। এরপর চুপ করে রইলাম, কারণ আমার ভয় হচ্ছে বিষয়টা উনি মেনে নেবেন তো। বাচ্চার কথা শোনার পর যদি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপরেও ভয়ে ভয়ে বললাম, একটি কথা বলতে চাই। বলো। কান্না করতে করতে বলতে লাগলাম, আমি গর্ভধারণ করেছি, আর বাচ্চাটা আপনার। আমি খারাপ এবং বাড়ি ডান্স করি। জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা। আপনি থাকাকালীন কিংবা আপনি বিদেশ যাওয়ার পরেও আমি কারোর সাথে মিলিত হইনি। আপনার সন্তানই আমার গর্ভে ধারণ করেছি। তুমি শিওর তো? ডাক্তার দেখিয়েছো, টেস্ট করেছো? জি, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমি জানি না সমাজ বা পরিবারের কাছে এই বাচ্চার কী পরিচয় দেব। আমার মৃত্যু ছাড়া আর পথ নেই। ওসব আমি জানি না। কিছু টাকা নাও পাঠাচ্ছি, বাচ্চাটা নষ্ট করে ফেলো। না জানি কার না কার পাপ আমার উপর চাপাচ্ছ। আমি টাকা পাঠাইতেছি, তুমি বাচ্চাটা নষ্ট করে নাও। ফোন রাখছি। এসব আজারে অশান্তি নিতে চায় না। উনি ফোন কাটার পর আমি রাস্তাতেই বসে পড়লাম। আমার যেন 2 চোখে অন্ধকার নেমে এলো। যত যাই হোক, বাচ্চা আমি নষ্ট করব না। আমি আমার সিদ্ধান্তেই অটুট। ঘরে এসে গোসল আর করলাম না। মাকে বললাম, মা একটু বের হচ্ছি। বোরকা পরে বাসে করে এক পরিচিত আবার বাসায় গেলাম। উনি আগেবারে ডান্স করতো।
কিন্তু ওনার টেন্ডার ছেলে হওয়ার পর এখন আর এসব করে না। ওনার সামনে বর্তমানে কাতারে গিয়েছে। দেশে থাকাকালীন গার্মেন্টসে জব করত। আপা গিয়ে সব খুলে বললাম। আপা বলল, তুমি নষ্ট করে ফেলো, কারণ হচ্ছে তুমি মেয়ে মানুষ, আর এই বাচ্চার বাপের পরিচয় কি দিবা? সবাই তো জারজ বলবে। আমি আপাকে বললাম, আপা ডেলিভারি পর্যন্ত আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন। আপা বললেন, আমার কাছে থাকো, তবে মাসে মাসে আমাকে মাস খাবারের টাকা দিতে হবে। দেব আপা, তুমি তারপরে আর ভেবে দেখো, আরও অনেক অনেক সময় আছে। আপা আমার ভাবা শেষ, আর কিছু ভাবতেও চায় না। তারপর বাসায় চলে আসি। বাড়ি এসে মাকে ভাত খেতে খেতে বললাম, মা রে, আমি আর তোমাদের দায়িত্ব নিতে পারবো না। জমানো টুকিটুকি যা আছে তা দিয়ে একটা দোকান নিয়ে নিচ্ছি। তোমরা কোনো দোকান টোকান করে চলো, আমি আর পারবো না কিছু করতে। আমার আর কিছু ভালো লাগে না। মা কিছু বলল না, চুপ করে রইল। দুদিন পর প্রভাস থেকে উনি কল করলেন। আমি কল ধরে কান্না করতে করতে বললাম, দয়া করে আমাকে 20,000 টাকা ভিক্ষা হলেও দেন। উনি আমাকে 25,000 টাকা পাঠায়, এবং টাকা পাঠানোর পর থেকে উনি আমার সাথে টোটালি যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর আর উনি আমাকে ফোন করেনি। আমি ওনার সে টাকা খরচ করি না, ডেলিভারির জন্য রেখে দিই। মাকে একটা দোকান করে দিয়েছি, আর দোকানের জন্য কিছু মালপত্র কিনে দিই। আমার যখন গর্ভধারণের 3 মাস পার হলো, তখন মাকে বললাম, মা আমি অন্য শহরে যাব, দয়া করে আমাকে খুঁজো না, মাঝে মাঝে ফোন করব। মা বলল, কেন যাবি, কী কাজ? প্রশ্ন করতে করতে পাগল বানিয়ে ফেলে। আমি আর কিছু বলি না। পরের দিন আমার কিছু প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে আপার কাছে চলে আসি, আর মাকে ফোন দিয়ে বলি, আমাকে খুঁজিও না দয়া করে, আমি তোমাদের ফোন দিব, যোগাযোগ রাখবে, এবং দয়া করে কোনো প্রশ্ন করো না। এরপর শুরু হয় কষ্টের এবং হিসাব করে চলার দিন। আমি একদম টাকা খরচ করতাম না। দামি কিছু খেতে মন চাইলে খেতাম না। ডেলিভারি আর ডেলিভারির পরের খরচের জন্য টাকা হাতে রেখেছি। আপার বাসার রান্নাটা আমি করতাম। আপা আমাকে তেমন চাপ দিত না কাজকর্ম করার জন্য, তারপরেও আমি করতাম। সারাদিন শুয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগতো না, তাই যতটা পারতাম কাজ করতাম। আপা নিজে থেকে আমাকে এটা ওটা নিয়ে খাওয়াতো, কিন্তু আমি খেতে চাইতাম না। মাঝে মাঝে প্রায় সময়ই ঘরের কাঁচা সবজির বাজারটা আমি করতাম। এক সবজিওয়ালা ছিল, যার কাছ থেকে আপা সবসময় সবজি কিনত, বাকিতে কিনত। ওনার স্বামী টাকা পাঠালে তখন দিয়ে দিত, তো ওনার থেকে সবজি নিতাম। আপা বলে দিত এই কারণে। উনি আমার দিকে কেমন করে যেন তাকাতো, আর আমাকে নানা কথায় জিজ্ঞেস করত। এরপর থেকে আমি আর সবজি কিনতে যেতাম না। কিন্তু আপার কাছে নাকি আমার কথা প্রায় সময় জিজ্ঞেস করত। আমার যখন 8 মাস শেষের দিকে, তখন উনি একদিন আমাকে দুহাত ভর্তি ফলমূল নিয়ে দেখতে আসে। আমি ইচ্ছে করে ওনার সামনে যাইনি, কারণ নিজের জীবনে এত এত সমস্যা, এসব ফালতু ভেজাল একদম ভালো লাগছে না আমার। উনি খুব সুন্দর পোশাক পরিধান করে এসেছেন, এবং আপার কাছে আমাকে বিয়ের প্রস্তাব রাখে। ছেলেটা অবিবাহিত ছিল, বাড়ি রংপুর, বয়স 27, নাম মুজিব। আমার সন্তানসহ আমাকে নাকি মেনে নিবে। আমি তো একদম রাজি হইনি, আর জীবনেও রাজি হব না। আমি একদম না করে দিই। তারপরেও উনি আমাকে সপ্তাহে সপ্তাহে দেখতে আসতেন, এটা সেটা নিয়ে আসতেন। আমি তেমন একটা কথা বলতাম না, আর আপাটাও আমাকে জোরাজোরি করতেন না। দেখতে দেখতে আমার ডেলিভারির টাইম হয়ে আসে, এবং আমার চাঁদের মতো সুন্দর একটি মেয়ে হয়। আমার মেয়েটির চেহারা দেখে আমি আমার জীবনের সব কষ্ট ভুলে যাই। আমার মেয়েটার দিকে আমি শুধু তাকিয়ে থাকতাম। আমার যে কি শান্তি লাগতো। পৃথিবীতে মা হওয়ার চেয়ে বড় সুখ আর নেই। আমার মেয়ের বয়স যখন 3 মাস, তখন আমার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করার পর কণ্ঠ শুনে বুঝতে পারলাম, ওই হারামজাদা, কেমন আছো, কেন ফোন করেছেন? আমি দেশে এসেছি, তোমার সাথে দেখা করতে চাইছি। আমি পারবো না আপনার সাথে দেখা করতে, একদম ফোন দিবেন না আমাকে। আমি ফোন কেটে দিই। এরপরে অনেকবার কল করে আমি রিসিভ করি না। 1 সপ্তাহ হওয়ার পর আমি চিন্তা করলাম, আমার টাকা প্রায় নাই, হাতে মাত্র 800 টাকা আছে। দুধের বাচ্চাকে ফেলে আমি বাইরে কাজ করতে পারবো না। মেয়েটা আপাতত একটু বড় হোক, ওনার সাথে দেখা করি, এবং যদি পারি কিছু টাকা নিয়ে আসি। উনি আমাকে প্রতিদিন কল দিত, কিন্তু আমি রিসিভ করতাম না। রাত 11টার দিকে আমাকে কল দেয়। আমি রিসিভ করে বলি, কি সমস্যা, কল দেন কেন? তোমার সাথে দেখা করতে চাই। কেন? তুমি আমার ফ্ল্যাটে এখন আসতে পারবে? রাত 11টা বাজতেছে, কিভাবে যাব? বলো কোথায় আছো, আমি তোমাকে নিতে আসছি। এত রাতে যাওয়া পসিবল না, সকালে আসব, অপেক্ষায় থাকব। সকাল হতেই আমি বাচ্চাকে আপার কাছে রেখে 2 ঘন্টার জন্য বের হই। ওনাকে ফোন করে গিয়েছি, উনি আমার জন্য ওনার বাসার নিচে দাঁড়িয়েছিল। অনেক 1 বছর বাদে দেখলাম। ওনার ফ্ল্যাটে আসার পরই উনি আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আমি দুঃখিত সব কিছুর জন্য,
সরি বললেই কি সব কিছুর সমাধান হয়ে যায়? আমার কিছু বলার নাই। আমার খিদা লাগছে, ভাত রান্না করে দাও। কি জন্য ডেকেছেন তাড়াতাড়ি বলেন, আমার সময় কম। কেন, তোমার এত তাড়া? আমার তাড়াতাড়ি ফিরতে হবে, কাজ আছে। তাড়াতাড়ি ভাত রান্না করে দাও। রাতে ঘুমাইনি, ভাত খেয়ে ঘুমাবো। আমি কথা আর বাড়ালাম না, কারণ ছোট বাচ্চা রেখে এসেছি, তাড়াতাড়ি ফিরতে হবে। আমি রান্নাঘরে ভাত বসালাম এবং ঘরে ডিম ছাড়া আর কিছু ছিল না, তাই ডিম ভাজি আর ডাল রান্না করে দিলাম। রান্না শেষে ওনাকে ভাত দিলাম। উনি তৃপ্তি সহকারে খেয়ে নিলেন। ওনার সাথে আমি কয়টা ভাত খেয়েছি, সব গুছিয়ে ওনাকে বললাম বাসায় ফিরতে হবে। উনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমি চুপ করে রইলাম, উত্তর করলাম না। উনি আমাকে জড়িয়ে ধরে চুমু দিতে শুরু করলেন। আমি সদ্য মা হলাম। আমার বাচ্চাকে আমি বাহিরে কিছু খাওয়াই না, আমার শাল দুধ খাওয়াই এখনও। উনি আমার কাছে আসতেই এটা বুঝে গেলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি বাচ্চা হয়েছে? হ্যাঁ, আমার বাচ্চা হয়েছে। বিয়ে হয়েছে কবে? আমি কান্না করতে করতে বলি, বিয়ে ছাড়া অবৈধভাবে সন্তান ধারণ করে তারপর জন্ম দিয়েছি। আমি আমার সন্তান নষ্ট করতে পারি নাই। বাচ্চাটা আপনার, আপনি মানেন বা না মানেন। আমি আপনার কাছে বাচ্চার পরিচয়ের জন্য আসবো না। আমি চলে যেতে চাই। আমার বাচ্চা রেখে এসেছি। সত্যি কি আমার বাচ্চা? আমি বাচ্চাটা দেখতে চাই। একবার দেখাবে আমায়? না, দেখাবো না। তোমাকে দেখাতেই হবে, না হলে আমিও তোমাকে যেতে দিব না। আমি দেখাবো না, আপনি আমাকে জোর করবেন না। উনি আমাকে কোলে তুলে নিলেন এবং ওনার বেডরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দেখি তুমি কিভাবে যাও। এরপর উনি আমার অনিচ্ছা সত্ত্বেও আমার মাঝে ডুব দিলেন। ঘড়িতে বিকেল 5টা। আপা কয়েকবার কল দিয়েছে, সকাল থেকে বাচ্চাটা কাছে। এবার বাধ্য হয়ে ওনাকে বললাম, আচ্ছা কাল নিয়ে আসবো বাচ্চা। উনি বললেন, না আমি তোমার সাথে যাব। তাই বাধ্য হয়ে ওনাকে সাথে নিলাম। আপার ঘরের ভেতর ঢুকতেই আপা জিজ্ঞেস করলেন লোকটাকে। আমি বললাম, বাচ্চাটার বাবা। বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। বিছানা থেকে বাচ্চাকে কোলে নিয়ে ওনার কোলে দিলাম। উনি আমার ঘুমন্ত মেয়ের কপালে চুমু খেলেন এবং বাচ্চাকে দেখে বললেন, আমার বাবার চেহারার মতোই হয়েছে, বাচ্চাটা আমার। এবং উনি বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করতে বলতে লাগলেন, সরি মা, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। এরপর আমায় বললেন, চলো আমার সাথে তোমাকে সাথে নিয়ে যাব এবং তোমাকে বিয়ে করব। আমার আপার কাছে অনেক কৃতজ্ঞ প্রকাশ করলেন সব শুনে। আমি ওর কথা না বাড়িয়ে ওনার সাথেই চলে আসি, কারণ আমার বাচ্চার বৃত্তি পরিচয়টা তো লাগবে। রাগ অভিমান দেখিয়ে লাভ নাই, কারণ টাকা ছাড়া কিভাবে চলবো। ওনার ফ্ল্যাটে চলে আসি। এখানে আসার 2 দিন পরে আপাকে দাওয়াত দিই এবং সেদিনে আমাদের বিবাহ হয়। আমার কাবিন হয় 1.5 লাখ টাকা এবং সেটি উনি আমাকে দিয়ে দেয়। আল্লাহর কাছে শুকরিয়া, এত কষ্টের পর আমার সন্তান বৃত্তি পরিচয় পাচ্ছে। উনি সারাদিন মেয়েকে নিয়ে পড়ে থাকতেন এবং মেয়েও যেন অনেক খুশি বাবাকে পেয়ে। উনি সবসময় বলতেন, আমার মেয়েকে আমি বাংলা শেখাবো, কোনো ইংলিশ শব্দ শেখাবো না এবং মাদ্রাসায় পড়াবো। এর মধ্যে একদিন আমার মা বোনদের কাছে যা, আমার স্বামী সন্তান নিয়ে। ওনার সাথে যে এতদিন যোগাযোগ ছিল বা সেটা বলতে মানা করি এবং বলি বিয়ে 1 বছর আগে হয়েছে। আমার মা বোনকে এতদিন পর দেখে অনেক খুশি হয় এবং কান্না করে দিই। আমার সুখের সংসার তৈরি হয়েছে একটি। মা বোনরা যাতায়াত করতো আমার বাসায়। তিনি আমায় বলতেন, তুমি আমার গোপন ভালোবাসা। যে সুখ তোমাদের মাঝে পেয়েছি সে সুখ এত বছরেও পাইনি। আবেগের বশে একজন বিদেশি স্বাধীন মনা বিয়ে করেছি, যার সাথে সংস্কৃতি ভাষা মন মতোই কিছুই মেলে না। নিজের ছেলেদেরও মন মতো মানুষ করতে পারছি না। তবে ওনার কথা একটু বিশ্বাস করি নাই, কারণ পুরো জাতটাই খারাপ। উনি নারীর মনে দুঃখ দিয়ে আমাকে বিবাহ করা। আমিও ভালো না, আমিও খারাপ। আমি জেনে শুনেই একজন 2 বাচ্চার বাপকে বিবাহ করেছি, কিন্তু আমি পরিস্থিতির শিকারী। এর মধ্যে 6 মাস কেটে যায় এবং উনি আবার প্রবাসে চলে যায়। প্রবাসে যাওয়ার পর উনি আমায় তেমন ফোন করতেন না এবং আমিও বিরক্ত করতাম না, নিজ থেকে কলও দিতাম না। তবে দিনকে দিন আমি বিবেকের দহন আগুনে পড়ছি। জেনে শুনে একটা নারীর স্বামীকে বিবাহ করেছি। অসহায় গরিবদের বিবেকের দহনে পড়ে বা কী হবে, যা হওয়ার কিংবা যা করার তা করে ফেলেছি। মানসিক শান্তি আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত পাবো না, কারণ একজনের স্বামীকে, 2টো সন্তানের পিতাকে আমি বিবাহ করেছি। সমাজ আমার দিকে আঙ্গুল আগে তুলবে, কারণ আমি মেয়ে। পুরুষের দিকে আঙ্গুলটা আগে তুলবে না। পুরুষ যতই অন্যায় করুক, অবশ্য সব ক্ষেত্রে না কিছু বিষয়ে তিনি মাঝে মাঝে ফোন করতেন এবং মেয়ের সাথে কথা বলতেন, আমাদের চলার জন্য টাকা পাঠাতেন। এভাবে প্রায় 1.5টা বছর কেটে যায়। একদিন ফোন করে আমাকে অনেক মায়া লাগানো কথা বলে, মেয়ের সাথেও কথা বলে। এটাই শেষ কথা ছিল। আমি নর্মালি নিয়েছিলাম, কারণ উনি সবসময় বলতেন ঘরের খেয়াল রাখবে, মেয়ের খেয়াল রাখবে। 1.5 বছর পর ওনার সাথে আমার টোটালি যোগাযোগ অফ হয়ে যায়। আমি কিন্তু ওনার ফ্ল্যাটেই আছি,
কিন্তু উনি ফোন করতেন না। খরচ দেওয়া বন্ধ হয়ে যায়। আমি ফোন দিলে ব্যাক আসতো একটা মহিলা কল করতো। অনেক সময় ছেলের কণ্ঠ শুনতাম। আমি টুকিটাকি ইংলিশ বুঝি। আমি তেমন রিপ্লাই করতাম না, শুধু জিজ্ঞেস করতাম উনি কই। কিন্তু তারা কোনো রিপ্লাই দিত না। তখন মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন যায়। জমানো যাচ্ছিল তাই প্রায় শেষের দিকে। একদিন দুপুরবেলা আমার দরজার কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খুলে দেখি দারোয়ান চাচা। উনি আমাকে বলেন, স্যারের এক আত্মীয় আপনার সাথে দেখা করতে চায়। উপরে আসতে দিনে আপনার অনুমতি ছাড়া, যদি বলেন পাঠাবো। আমি বেলকনি দিয়ে দেখি ওর দূর সম্পর্কের কাজিন, যে অনেক সময় বাসায় আসতো, আমার সাথে কথা বলতো না। ওদের কি তরকারি কথাবার্তা শেষ হলে আবার চলে যেত। আমি বাসায় আসতে বলি এবং উনি বাসায় আসেন। ওনার সাথে একজন বিদেশি ছেলে। বাসায় ঢুকে ভাইটা আমাকে সালাম দেন। ছেলেটা কিছু বলে না, চুপ থাকে। সোফায় ওনারা বসেন। আমি কাজিনটার কাছে জিজ্ঞেস করি উনি কোথায়, কেন এই 1.5 বছর আমার সাথে যোগাযোগ করেনি। তখন আমাকে বলে উনি আর দুনিয়াতে নেই। বিশ্বাস করুন, আমার দুনিয়া থমকে গিয়েছে। কলিজাটা মোচড় দিল। আমি দাঁড়ানো থেকে ঠাস করে পড়ে বসে গেলাম। আমি এতটাই হতভাগ্য যে আমি আমার উনির মৃত্যুর খবরটা শুনলাম না। আমাকে ওনারা পানি খাওয়ালো এবং শান্ত হতে বললেন। কাজিনটা আমাকে বলল শক্ত হন। হ্যারিস হচ্ছে ভাইয়ের বড় ছেলে। সাথে আসা ছেলেটার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল। বলল, এটা তোমার বাবার দ্বিতীয় স্ত্রী। আমার মেয়েকে হ্যারিস কোলে নিল এবং ইংলিশে বলল, আমরা সে কোনো অসুবিধা নেই। তোমার কাজিনটাও বলল ও তোমার কাছে কিছুদিন থাকবে। আমি গেলাম, ওর টেক কেয়ার করো। কাজিনটা আমাকে কিছু টাকা দিয়ে চলে গেলেন। হ্যারিস হেঁটে হেঁটে পুরো ঘর দেখতে লাগলো আর আমার মেয়ের সাথে খেলছে। ওর মাকে ভিডিও কল দিয়ে আমার মেয়েকে দেখালো। আমি সেই থেকে যে বসে আছি, ওঠার আর শক্তি নেই। কান্না করতে করতে শেষ আমি কি করব, কি হবে। সেদিন আর কোনো রান্নাই হলো না। হ্যারিস হয়তো আমার মনের খবর বুঝতে পারল। সে দারোয়ান চাচাকে দিয়ে বাহির থেকে খাবার আনালো। সে নিজে থেকেই আমার মেয়েকে খাইয়ে দিল এবং আমার মেয়ের সাথে বেশ ভালো সখ্যতা গড়ে উঠল। আমাকে সান্ত্বনা দিল, কিন্তু আমার মন তো আর কিছুই মানে না। আমার মা বোনদের কল দিলাম, ওরা এলো। ওরা আমাকে অনেক সান্ত্বনা দিল। আমার মা বোন আমার সাথে অনেক দিন ছিল। ওরাই আমার ঘরে সব কিছু করেছে। হ্যারিস টাকা দিয়েছে সব কিছুর। বোনদেরও বিবাহ হয়েছে। বেশি দিন থাকতে পারল না, তবে ফোনে ফোনে খবর নিত। হ্যারিস টুকিটাকি বাংলা শিখল। মাঝে মাঝে নিজে গিয়ে বাজার করে আনতো। আর কাজিন ভাইটা আসতো মাঝে মাঝে। হ্যারিসকে সাথে নিয়ে বের হতো। হ্যারিস যতবার বের হতো আমার মেয়ের জন্য কিছু না কিছুই আনতো। মোটামুটি একটা বিশ্বাস অর্জন করে গেছে। হ্যারিস আমার কাছে টোটাল 2 মাস ছিল। একদিন আমার মেয়েকে নিয়ে নিচে গিয়েছিল, কারণ মেয়েটা অনেক কাজ ছিল। আমি কখনো ওর সাথে মেয়েকে বের হতে দিতাম না, চোখে চোখে রাখতাম। আমি আবার নিচে গিয়ে মেয়েকে নিয়ে আসি। বিকেলের দিকে হ্যারিস খুব টেস্টি করে কফি বানায়, যা প্রায় সময়ই বানিয়ে আমাদের খাওয়াতো। মেয়ে বাদে আমি আর মা সেই কফিটা খাই। সেই কফি খেয়ে এত ঘুম যে পরের দিন সকালবেলা উঠে দেখি আমার মেয়েও নাই, হ্যারিসও নাই। আমি গিয়ে দারোয়ান চাচাকে জিজ্ঞেস করি। তখন চাচা বলল, ওরা তো গতকাল বিকেলে বের হয়েছে, আপনার মেয়েসহ। বিদেশি পোলাটার হাতে একটা ব্যাগ ছিল। ঘরে দেখলাম হ্যারিসের কোনো জিনিসপত্র নেই। আমি কাজিন ভাইটাকে ফোন দিলাম। উনি আমাকে বললেন, চুপ থাকো, বেশি বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমি মেয়েকে অনেক খুঁজলাম, থানায় গেলাম, মামলা দিলাম, কিন্তু মেয়ে আর পেলাম না। আমার স্বামীর বিদেশি নাম্বারে কল করলাম। কল হ্যারিস ধরল। বুঝতে পারলাম ও বিদেশ চলে গেছে। তবে আমার মেয়ে তো বিদেশে যাওয়ার কথা না, কারণ ওর পাসপোর্ট নেই। এতটুকু বুঝলাম মেয়ে আমার দেশেই আছে। ওরা ফোন ব্যাক করতো না। আমি মোবাইলে গত 2 মাসে না হলেও 30,000-এর ওপর রিচার্জ করেছি। বিদেশে ফোন দিয়ে কান্না করতাম আমার মেয়েকে ফেরত দেওয়ার জন্য, কোথায় আছে তা বলার জন্য। বললাম, আপনাদের কিছুতে ভাগ বসাবো না, বিনিময়ে আমার মেয়েকে ফেরত দেন। কিন্তু ওরা আমার কথা শুনে হাসতো, কিছু বলতো না। 2 মাস পর ফ্ল্যাট থেকে আমাকে বের করে দেয়। ফ্ল্যাটটা ওর কাজিন ভাই দখল করে। আমি মামলা করেও কোনো ফল পেলাম না, কারণ জোর যার সব কিছুই তার। আমি মায়ের কাছে ফিরে এলাম। মেয়ে হারানোর শোক আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আমার বাঁচতে ইচ্ছে করতো না। আমি শহরের অলিতে গলিতে ঘুরতাম যদি মেয়েটাকে ফিরে পাই। আফসোস, এভাবে 2টা বছর কেটে যায়, মেয়েকে ফিরে আর পায় না আমি। সন্তান হারানো মায়ের হাহাকার শুধুমাত্র যারা সন্তান হারিয়েছে তারাই বুঝবে, আর কেউ না। আমি একটি স্কুলের আয়ার কাজ শুরু করি। খুব বেশি বেতন না, তবে আমি আর মায়ের ডালে ভাতে সবজিতে খাওয়ার মতো বেতন। আমার বোনেরাও সাহায্য করে যখন যা পারে। আমি ইচ্ছে করে স্কুলের আয়ার কাজ নিয়েছি, কারণ বাচ্চা ভালো লাগে। আমার সন্তান হারানোর কষ্টটা কিছুটা কমে।
আমি সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত বাচ্চাদের মধ্যেই থাকি। স্কুলের সব বাচ্চাকে আমার ভীষণ মায়া লাগে। মনে হয় ওরা সবাই আমার বাচ্চা। ওরা প্রথমে আন্টি ডাকতো, কিন্তু আমি বলেছি আমাকে আয়া মা ডাকবে। বাচ্চাদের যে কোনো সমস্যা কিংবা ক্লাসে কেউ অসুস্থ হলে আমি নিজের হাতে সেবা যত্ন করতাম। স্কুলের সব বাচ্চাদের চকলেট বা আইসক্রিম কিনে দেওয়ার পসিবল না আমার, কিন্তু মাঝে মাঝে কয়েকজনকে কিনে দিতাম। তাদেরই কিনে দিতাম যাদের সহপাঠী আইসক্রিম খাচ্ছে, কিন্তু তারা টাকা আনে নাই বলে খেতে পারছে না। এমন কয়েকজনকে মাঝে মাঝে কিনে দিতাম। কেউ টিফিন না আনলে তাকে আমার আনা টিফিন থেকে একটু ভাগ দিতাম। আমার ভালো লাগতো। এর মধ্যে একদিন বাসায় দেখি সেই সবজিওয়ালা ভাইটা, যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, যে প্রবাসী থেকে এসেছে ছুটিতে, এসেই ওই আপার কাছ থেকে আমার কথা শুনে আমাকে দেখতে এসেছে। আপাটা সহ এসেছে। আমি আপাকে জড়িয়ে ধরি এবং ভালো মন্দ জিজ্ঞেস করি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দেন, বলে আল্লাহ তোমাকে সব সুখ দিক। আপাকে বলি, আপা, আল্লাহ যেন আমার মেয়েটাকে ফেরত দেয়। আমি জানি না আমার মেয়েটা আজ 2.5 বছরে দেখতে কেমন হয়েছে, কত বড় হয়েছে। আমি কি দেখলে চিনবো আমার মেয়েকে? আপা বলে, সব আল্লাহর হাতে ছেড়ে দে, নিজের মতো বাঁচো। সবজিওয়ালা ভাইটা আমাকে অনেক সান্ত্বনা দেয় এবং সোজাসুজি আমার মাকে বিয়ের প্রস্তাব দেয়, কারণ তার ছুটি কম। সে 2 মাসের ছুটিতে এসেছে। আমি এটা শোনার পর বলি, কখনোই সম্ভব না, আমি জীবনেও আর বিয়ে শাদী করব না। এটা বলার পর রাতের খাবার খেয়ে সবজিওয়ালা চলে যায়। আপা রাতে থাকে আমাদের সাথে। আপাও অনেক বোঝায়, মানুষের জীবনে উত্থান পাথান হয়, তবে জীবনকে সুযোগ দিতে হয়। আমি বলি, কয়বার, 2বার বিবাহ হলেও সুখ তো হলো না, 3য়বারে সুখ হবে না। আপা উত্তর দেয়, 2য়বারের বিবাহটা ভুল ছিল, আমি জেনে শুনে ভুল করেছি। তুমিও জানো, আমরা সবাই জানি 2য়বারে খারাপ কিছু না। আজ না হোক কাল হয়তো হতো। মা বলে, আমার বয়সও হয়েছে, আমি তোর পেরেশানিতে আর বাঁচব না, আমাকে একটু শান্তি দে। আমার কথায় একটাই, আমি আর বিবাহ করব না। কয়েকদিন পর শ্বশুরবাড়ি থেকে আমার বোনেরাও আসে। তাদের স্বামী নিয়ে তারা আমাকে অনেক বোঝায় যে জীবনকে আরেকটি সুযোগ দাও, কিন্তু আমার কথা একটাই, আর না। সবজলা প্রায় আসতো বিকেলের দিকে আমাদের ঘরে, রাতের খাবার খেয়ে আবার চলে যেত। আমি বলতাম, আপনার লজ্জা শরম থাকলে আর আসবে না। এটা বলার পরের দিন থেকে আমার ছুটির টাইমে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। মাঝে মাঝে লুঙ্গি পরে চলে যেত। আমার এত খারাপ আর বিরক্ত লাগতো বলার মতো না। আমার জীবনটা একটি বিষাদময় হয়ে গিয়েছে সন্তান ছাড়া। উনি আমার ফোনে ভুলভাল বানানে মেসেজ দিত, আমাদেরও সন্তান হবে ইনশাল্লাহ বছর বছর। আমাদের হারিয়ে যাওয়া সন্তানের কষ্ট তোমাকে কিছুটা ভুলিয়ে দেব। আজব লাগলো আমার, হারালো আমার মেয়ে, এখন সবজিওয়ালা আমাদের মেয়ে বলছে সাহস কত। একসময় মা আমাকে বলল, মারে রাজি হয়ে যা, আমাকে একটু শান্তিতে দে। এটা নিয়ে ঘরে সবসময় ভেজাল থাকতো। খুব সিদ্ধান্তহীনতায় ভুগছি, করবোটা কি। এর মধ্যে মা আবার ভীষণ অসুস্থ হয়ে যায়। আমার মায়ের পিত্তথলিতে অনেক আগে থেকেই পাথর ছিল। ডাক্তার অপারেশন করতে বলে, কিন্তু এ মাসে করব ও মাসে করব করতে করতে সমস্যা বেড়ে যায়। মাকে হাসপাতালে অ্যাডমিট করি এবং অপারেশনটাই সুন্দরভাবে। এই টাইমে ওনাকে না বলা শর্তে এই পাশে ছিল। আমার মেয়ে যখন পেটে ছিল তখন উনি পাশে ছিলেন, কিন্তু আমার দ্বারা আজীবন ওনাকে পাশে রাখা পসিবল না, এটা হয় না। আমার জীবনে হয়তো সুখ নেই। মায়ের অসুস্থতা এদিকে যবে ছুটি দিচ্ছিল না, দিলেও একদিনের বেশি না। আর সবজিওয়ালার বিয়ের চাপ, আমার যেন নাজেহাল অবস্থা। এক দুপুরবেলা আমার ফোনে কল আসে বিদেশ থেকে। কল রিসিভ করেছি, কণ্ঠ শুনে বুঝলাম হ্যারিস আমাকে কল দিয়েছে। হ্যারিস আমায় বলল, তুমি তোমার মেয়েকে দেখতে চাও? আমি তো কান্না করতে করতে হ্যাঁ বলে ফেললাম। তখন আমাকে হ্যারিস ওই বেইমান কাজিনটার সাথে যোগাযোগ করতে বলে আর পাসপোর্ট রেডি করে পাসপোর্ট কপিও কাজিনটাকে দিতে বলে। আমি কাউকে কিছু না জানিয়ে 1 মাসের মধ্যে পাসপোর্ট রেডি করে ফেললাম। এর মধ্যে সে প্রায় সময় আমার সাথে যোগাযোগ করত এবং বলতো, তোমার মেয়েকে তুমি পাবে, চিন্তা করো না। ততদিনে সবজিওয়ালার সাথে বিয়ে শাদীর চিন্তা সম্পূর্ণ বাদ। পাসপোর্ট রেডি করে আমি ওই বেইমান কাজিনের বাসায় গেলাম। তাকে পাসপোর্ট কপি দিলাম আর বিয়ের কাবিনের কপিটাও দিলাম। প্রায় 1 মাস 6 দিনের মধ্যে হ্যারিস সব রেডি করে ফেলে এবং আমাকে কল করে বলে, ওই কাজিনটার বাসায় গিয়ে টিকিটটা যেন সংগ্রহ করি। শুধু পাসপোর্ট বানানোর খরচটা আমি বহন করেছি, বাকি সব খরচ হ্যারিস করেছে। আমার চিন্তা হচ্ছিল আবার নতুন কোনো বিপদে পড়ব কিনা, কিন্তু মেয়েকে ফিরে পাবার আশায় যে কোনো বিপদের সামনে পড়তে আমি রাজি। যাওয়ার দিন সুন্দর করে রেডি হয়ে মাকে বললাম, মা আমার জন্য দোয়া করবেন, একটা কাজে যাচ্ছি। ছোট বোন বলল, কবে আসবেন? বললাম 2 দিন লাগবে। ওদের এত কথা বলিনি, কারণ ওরা আমাকে জীবনেও আসতে দিবে না। জীবনের এত দূর একা যাওয়া তেমন একটা ভয় পাচ্ছি না, কারণ মেয়েকে ফিরে পাওয়ার আনন্দ। লম্বা একটা জার্নি শেষ করে লন্ডনে নামলাম।
কোথায় যাব, কোন দিকে যাব কিছু বুঝতেছিলাম না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক বাঙালি সিলেটি ভাইয়ের মোবাইল থেকে হ্যারিসকে কল দিলাম। বললাম, আমি এয়ারপোর্টের বাইরে, তুমি কোথায়? সে বলল, যার মোবাইল তাকে দাও। হ্যারিস লোকটাকে জিজ্ঞেস করলো এয়ারপোর্টের কোন সাইডে আছি, কারণ এয়ারপোর্টটা বিশাল। লোকটা লোকেশন বলল, আর হ্যারিসও 3 মিনিটের মধ্যেই চলে আসলো একটা রেড কালার গাড়িতে করে। আমাকে দেখে জিজ্ঞেস করলো কেমন আছি। তারপর সে আমাকে একটা বাড়িতে নিয়ে গেল, একটা বিদেশি অল্পবয়স্ক মেয়ের কাছে। হ্যারিস আমায় বলল, আপনাকে এখানে এনেছি, আমার পরিবারে কেউ জানে না। আপনি এখানে কয়টা দিন থাকেন, আপনার মেয়ের কাছে নিয়ে যাব। আমি আর কিছু বলি নাই, আমি তার কথা মেনে নিলাম। যাওয়ার সময় সে একটি মোবাইল আর কিছু পাউন্ড দিয়ে গেল। মেয়েটা বাসায় একা থাকতো, কেমন যেন নোংরা করে রেখেছে। হ্যারিস চলে যাওয়ার পর মেয়েটা কিছু খাবার দিতে গিয়ে আমায় বলল, আমি বের হচ্ছি, কখন ফিরবো জানি না। এটা বলে সে চলে গেল। আমি শুকনো খাবারগুলো খেয়ে পুরো ঘরটা দেখছি। 4 রুমের ঘর, মোটামুটি বড়। তারপর ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করি আর হ্যারিসকে কল করে বলি, আমি ভাত খেতে চাইছি। সে বলল, ঠিক আছে, দেখি কোথায় বিক্রি করে, যদি পাই নিয়ে যাব। মেয়েটা মদ খেয়ে অনেক রাত করে বাসায় আসে, এসেই ঘুমিয়ে যায়। আর ঘুম থেকে উঠে অনেক বেলা করে। 5 দিন পর হ্যারিস আসে, আমাকে হাতে একটা বন্দুক দেয়, দিয়ে বলে আমি যেন ওকে গুলি করি। কারণ জানতে চাইলে বলে, আপনার মেয়েকে ফিরিয়ে দেওয়া পসিবল না, কারণ ও কোথায় আছে আমি জানি না। সেদিনের কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি আপনাকে একটু সুন্দর জীবন দিতে চেয়েছি, তাই মিথ্যা বলে এদেশে এনেছি। আপনি নিজের মতো বাঁচুন, আপনার ক্ষতি করার ইচ্ছে আমার নেই। চাইলে আমাকে গুলি করে মেরে ফেলতে পারেন। আমি কান্নায় ভেঙে পড়ি। আমি হয়তো আমার সন্তানকে আর ফিরে পাবো না। হ্যারিসকে আমি গুলি করতে পারিনি, শুধু বলেছি আমার চোখের সামনে থেকে চলে যাও। কয়েকদিন আর হ্যারিস আসেনি। আমি বিষণ্ণ ভগ্ন হৃদয়ে দিন যাপন করছি। যে মেয়েটির বাড়িতে আছি সে সম্পূর্ণ অন্যরকম। তবে আমি আসার পর মেয়েটির ভীষণ সুবিধা হয়েছে, কারণ ঘর নোংরা থাকে না, কাপড় চোপড় পরিষ্কার করে রাখি, রান্না করে রাখি। আমি ওয়াশিং মেশিন ব্যবহার করতে জানি না, আমাকে বেশ কয়েকবার মেয়েটা শিখিয়ে দিয়েছে, কিন্তু আমার কাছে ঝামেলা মনে হয়। সেজন্য আমি হাতে কাপড় ধুয়ে বাগানে কাপড় মেলে দিই। হ্যারিস আছে সপ্তাহখানিক পর। হ্যারিস এসে বলে, আপনাকে একটি ইংলিশ লার্নিং কোর্সে ভর্তি করে দিই, তাহলে আপনার বেশ সুবিধা হবে এবং কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারবেন। আমি রাজি হই এবং সে আমাকে ইংলিশ লার্নিং কোর্সে ভর্তি করে দেয়। আমি প্রতি বিকেলের দিকেই যেতাম। আমি তেমন একটা স্মার্ট ছিলাম না, তাই কেউ আমার সাথে তেমন একটা কথা বলতো না। আর সেখানে বিভিন্ন দেশে থাকা আসা প্রবাসীরা ছিল। আমার দিন মোটামুটি এভাবে যাচ্ছে। আমার পাউন্ডের কোনো সমস্যা ছিল না, কারণ হ্যারিস আমাকে চলার মতো অনেক পাউন্ড দিত। প্রথম প্রথম কোথাও যেতাম না, কিন্তু 1 মাস পর থেকে একটু একটু করে একা একা হাঁটতে বের হই। কেবল টুকিটাকি বাজারও করতাম। মেয়েটির সাথে আস্তে আস্তে ভাব বিনিময় হয়, কারণ আমি ইংলিশ বুঝতাম না আর মেয়েটি বাংলা বুঝতো না। ইংলিশ কোর্সটা করার পর থেকে অল্প অল্প চলার মতো বলতে পারতাম, এতটাও দক্ষ হয়নি। হ্যারিস মাঝে মাঝেই আসতো এবং বলতো, সবসময় আসতে পারি না, কারণ আপনার কথা পরিবারে কেউ জানে না। জানলে আমার অনেক সমস্যা হবে। আপনি নিজের মতো বাঁচুন। আপনার জন্য একটি কাজ ঠিক করেছি, চাইলে করতে পারেন। আমিও রাজি হলাম। কাজটি হলো একটি রেস্টুরেন্টে ধোয়া মোছার কাজ, পরিচ্ছন্ন কর্মী। আর রেস্টুরেন্টটা মোটামুটি আমার থেকে দূরেই ছিল। আমি সেখানে কাজ শুরু করি সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত। খুব পরিশ্রমের কাজ ছিল, তবে বেতন ভালো ছিল। এদেশে সবাই সবার মতো বিজি। আমিও ধীরে ধীরে সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। বাড়িতেও টাকা পাঠাতাম। আমার মা প্রথম প্রথম অনেক কান্না করত, কারণ না বলে এত দূর এসেছি। দেখতে দেখতে কয়েকটি বছর কেটে গেল। আমি মেয়েটির বাসায় আছি, একটা টাকাও ভাড়া নিত না। হ্যারিসের বন্ধু ছিল। এর মধ্যে মেয়েটি বিয়ে করে এবং কয়েক মাসে সে তার স্বামীর বাড়িতে গিয়ে থাকে। তখন বাড়িটা পুরোটা আমার দায়িত্বে দিয়ে যায়। কিন্তু অরুণচণ্ডী মেয়ে ঘন ঘন প্রেমে পড়ে সংসারটা বেশি দিন টেকে নিয়ে আবার ফিরে আসে। মেয়েটিকে অনেক বোঝায়, এত তো পার্টি বন্ধুবান্ধব ভালো না, অল্প স্বল্প রাখো। স্বাধীন মনা দেশে আছে, নিজের খেয়াল খুশি মতোই চলে, ধরা বাধা দেওয়ার মতো কেউ নেই। এদেশে এসে আমাকে কোনো ঝামেলায় পড়তে হয়নি, কারণ হ্যারিস ছিল সব সময়। চাকরি করেছি, খেয়েছি, ঘুমিয়েছি। প্রায় 5 বছর পর হ্যারিসের সাহায্য মতে আমি এদেশের নাগরিকত্ব পেয়ে যাই। এর মধ্যে একজন সিলেটি আসে জীবনে। লোকটি ট্যাক্সি চালাতো, ভীষণ ভদ্র আর লাজুক। আমি বাসে চড়তাম বেশি, বাসের ভাড়া কম ছিল তাই। এই ট্যাক্সিওয়ালা বিগত 3 বছর ধরে আমাকে দেখছে, কিন্তু তেমন কথা বলতো না। আমার বাসা থেকে একটু দূরে উনি ব্যাচেলার কোয়ার্টারে থাকতো। পথে যা একটু দেখা, কিন্তু কথা হতো না। একদিন উনি আমার বাসায় আসেন।
আমি বসতে বলি, বাঙালি ভাই আর পথে দেখা হয়। তখন উনি ওনার ফোনটা আমাকে দিয়ে বলে, একটু কথা বলেন তো আমার মায়ের সাথে। আমি বলি, কি বলবো ওনার সাথে? সংকোচ বোধ করছিলাম। উনি বলেন, আরে বলেন না, আমি সালাম দেই। ওনার মা আমায় জিজ্ঞেস করেন কেমন আছি, বাড়ি কোথায়, পরিবারে কে কে আছে, সব কিছু। তারপর আমাকে উনি বলেন, আমার ছেলে তোমাকে পছন্দ হয়েছে, তোমাকে ছেলের বউ বানাতে চাইছি। আমি লজ্জায় কোনো উত্তর দিই না এবং ওনার ফোন ওনাকে ফোন দিয়ে দিই। এরপর ওনার জন্য কফি করে আনি আর ওনাকে বলি, আমার জীবনে 2টা বিবাহ হয়েছে, আমার অতীতের সমস্ত কথা বলি আর বলি বিবাহ করা সম্ভব না। উনি উত্তর দেয়, তোমাকে পাশে রাখতে চাই, অতীতকে অতীতের রাস্তা ফেলে আসো, বর্তমানে না। আমি তোমার সম্মতির অপেক্ষায় থাকব। এভাবে কেটে যায় আরও 9 মাস। উনি পথে আমাকে দেখলে সালাম দিতেন, কেমন আছে জিজ্ঞেস করতেন। ভীষণ লাজুক স্বভাবের ছিল উনি। মোটামুটি কয়েকজন প্রবাসী বাঙালি থেকে ওনার খবর নিয়েছি। ছেলেটা ভীষণ ভালো, বাজে কোনো নেশা নাই। আমি হ্যারিসকে বলি, বিবাহ করব, তুমি কি আসবে? তখন হ্যারিস বলে, আগামী 3 মাসে আসতে পারবো না, যে ব্যবসার কাজে অন্য একটা দেশে আছে। আমি রেস্টুরেন্টের কাজটা ছেড়ে দিই। এত সকালবেলা সুন্দর করে সেজে হিজাব পরে এবং আকাশি রঙে একটি শাড়ি পরে ওনার ব্যাচেলার কোয়ার্টারের সামনে যায়। উনি তখন ঘুমিয়েছিলেন। ওনার পাশের এক জব রুমমেটকে বলি, ওনাকে ডেকে দিতে বলবেন, একটা মেয়ে ডাকছে। উনি ট্রাউজার এবং একটি টি শার্ট গায়ে দিয়ে আসে। আমাকে দেখে অবাক হয়ে যায়, কারণ উনি কল্পনাও করেননি যে আমি আসব। আমি বলি, ফ্রি আছেন? আজকে বিয়ে করতে চাইছি, যদি রাজি থাকেন। উনি খুশিতে কি বলবেন ভেবে পাচ্ছি না, শুধু বলছে, এভাবে কিভাবে পসিবল, কোনো প্রিপারেশন ছাড়া। আমি বললাম, তাহলে চলি। উনি বললেন, না দাঁড়ান, 5 মিনিট। সে আবার গিয়ে রেডি হয়ে আসে এবং তার ট্যাক্সিতে করে অন্য একটি শহরে যাচ্ছি। ওখানে মসজিদ আছে এবং মৌলবি আছে। আজকে ইসলামিক মতে বিয়ে পড়ব আর কয়েকদিন পর কোর্ট ম্যারেজ করব। উনি গাড়িতে বসে ওনার মা এবং পরিবারের কয়েকজনকে বললেন। আমি আমার মাকে আগেই বলে রেখেছি। উনি কি করবেন না করবেন দিশে পাচ্ছিলেন না। 2টা বন্ধুকে ফোন করেন এবং বলে, তোরা বাসার সামনে থাক, তুলে নিচ্ছি তোদের, আমি বিয়ে করতে যাব তোদের নিয়ে। আমি ওনার কাণ্ড দেখে মুচকি মুচকি হাসি। এরপর অন্য শহরে আমরা আসলাম। ওনার পরিবারকে ভিডিও কলে রেখেছে। আমার মা বোনদের আমি ভিডিও কলে রেখে ওনার 2টা বন্ধু ছিলেন সাথে। মৌলবী আমাদের বিয়ে পড়ালেন। উনি আমাকে বললেন, হঠাৎ করে এমন করলেন, বাসা ভাড়া নেওয়া, কেমনি কি করব? আজকের মধ্যে আপনাকে কিছু উপহারও দিতে পারলাম না। আমি বলি, দেওয়ার অনেক সময় পাবেন। এরপর ওনার 2 বন্ধু সহ নাস্তা করে ওদের বাসায় নামিয়ে দেয় আর আমাকে নিয়ে মার্কেটে যায়। মার্কেট থেকে একটা নাকফুল, গলার চেন আর হাতের চুড়ি কিনে পরিয়ে দেয় আর বলেন, শাড়ি জামা কাপড় পরে কিনে দেব, বাসা ঠিক করে নি। আমি বলি, আস্তে ধীরে, অসুবিধা নাই, আজকে বাসায় নামিয়ে দিন, আমাকে কোর্ট ম্যারেজটা করে নিন আর আপনিও কোর্ট ম্যারেজের আগে বাসা ঠিক করে নিন। আমাকে আমার বাসায় নামিয়ে দেয় আর উনি চলে যাওয়ার সময় বারবার আমাকে দেখছিল। ভীষণ লজ্জা পাচ্ছিলাম আর মনে মনে ভাবছি, ভালোবাসা বুঝি এভাবেই হয়। বাসায় আসার পর দেখি মেয়েটা এসেছে। কফি বানিয়ে দিলাম 2 কাপ। কফি খেতে খেতে মেয়েটাকে বললাম, আমি আজ বিয়ে করেছি আমার ধর্মের রীতিতে, কয়েকদিন পর কোর্ট ম্যারেজ করব, তুমি কি সাথে যাবে? সাথে আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। আমি বলি, তুমি অনেক করেছো আমার জন্য, আমি এখন চলে যাব। আমার স্বামী ভাড়া বাসা নিলে সে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, না তুমি যেও না, আমাকে ছেড়ে আমার ভালো লাগবে না, তোমার স্বামীকে বলো এখানে আসতে, এখানে থাকতে। আমি বলি, না, তা কী করে হয়, এতদিন আমাকে দয়া করে রেখেছো আর না। সে বলে, না, তোমাকে ছাড়বো না, সে নাছর বান্দা। আমি বললাম, তাহলে ভাড়া দেব। সে বলে, দেখা যাবে। বিকেলের দিকে সে আমাকে দেখতে আসে, আমার জন্য ফলমূল আনে আর বলে, আপনাকে অনেক সুন্দর লাগছে। আমি বলি, বাসা ভাড়া নিতে হবে না, এখানেই থাকবো, মেয়েটাকে ভাড়া দিলে হবে। সে বলে, আপনার ইচ্ছে, আপনার যেখানে শান্তি লাগে সেখানেই থাকুন, আর আপনি চাকরি করবেন না, আমি যা কামাবো তাতে করে আপনার আমার হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা। কয়েকদিন পর কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ হয় এবং আমরা সংসার শুরু করি। বছর ঘুরতে আমার কোল আলো করে আমার একটি কন্যা সন্তান হয়। উনি আমাকে চোখে হারাতেন, ওনার পুরো দুনিয়া ছিলাম আমরা। সময় সময় নিয়মে চলে যায়। ওনার সাথে বহু বসন্ত একসাথে পার করলাম। আমার মাথার চুলও কালো রং সাদা রং হলো। দেখতে দেখতে আমার 5টা কন্যা সন্তান দুনিয়ায় আসলো। আফসোস, আমার বড় সন্তানটাকে আমি আর পেলাম না। হ্যারিসও তার খোঁজ জানে না। ওই কাজিনটাও খোঁজ করেছে, কিন্তু আর খোঁজ পেল না। আমার 5টা কন্যা সন্তানের দিকে তাকিয়ে ওর শোকটা কিছুটা ভোলার চেষ্টা করি। আমার উনি বিয়ের প্রথম দিন থেকে যেমন ছিল, আজ এত বসন্ত পার করার পরে তেমনই আছে। কখনো আমাকে কথার আঘাতে কাবু করেনি। হ্যারিস আমার যেমন ক্ষতি করেছে ঠিক তেমনই ভালো করেছে।
এজন্য আজীবন কৃতজ্ঞ হ্যারিসের প্রতি। বিদেশে আমাদের নিজেদের বাড়ি হয়েছে এবং একটি দোকানও হয়েছে। আমি আমার সন্তান এবং আমার উনিকে নিয়ে সুখে আছি। পরিশেষে এটা বলতে চাইছি, আমরা জীবনে এত দুঃখ যদি না আসতো তাহলে আজকের মতো সুখ আমি পেতাম না, আমার উনিকে পেতাম না। আমি জোরে জোরে চিৎকার করে বলতে চাই, আমার একজন উনি আছেন। সমাপ্ত।